দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। নির্বাচন নিয়ে সংশয় নেই, এই শিরোনামে আজ কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আমি স্বাগত জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপির কোনো সংশয় নেই। আপনি কি কোনো সংশয় দেখেন কিনা, কি বলবেন, বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? দেখুন, ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন যে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা সেইটা প্রতিষ্ঠার প্রশ্নে অপরিহার্য। আগামী দিনের নির্বাচনটা অপরিহার্য, সুতরাং এটা নিয়ে কোনো সংশয় বা শঙ্কা থাকার কথা না। যদিও কোনো রাজনৈতিক দল বলছে নির্বাচন নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন, তারা বলছে যে আপনার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, স্বচ্ছ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, যেটা বিএনপিরও দাবি। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এখন ঐতিহাসিক ভালো নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এবং আমরা বিএনপি সরকারকে সুষ্ঠু নির্বাচন করার পক্ষে যা কিছু করার প্রয়োজন আমরা সব কিছু আন্তরিকভাবে এবং অঙ্গীকারাবদ্ধ যে সব কিছুই আমরা অঙ্গীকার পূর্ণ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের ফ্যাসিবাদের পরাস্ত ফ্যাসিবাদকে আপনার চিরতরে পরাজিত করবার স্বার্থে আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে। যে সমস্ত দল বলছে যে পিআর পদ্ধতিতে করতে হবে, কোনো দল বলছে যে সংস্কারের কাজ, যেটা আমাদের ঐক্যমত কমিশন যে 15টি বিষয়ে ঐক্যমত কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বৈঠক হয়েছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেইগুলোকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে সংসদ ছাড়া এই আমাদের যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, আমরা যেসব বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি, এইসব বিষয়ে আইনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে গেলে আপনাকে সংসদে সেটা করতে হবে। সুতরাং বিএনপি এবং অন্য বিএনপি যেহেতু লার্জেস্ট রাজনৈতিক দল, তারা অঙ্গীকার করছে এবং বলছে যে অবশ্যই যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি এগুলো আগামী 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে এগুলো ইমপ্লিমেন্ট করা হবে। এবং যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো বলা হয়েছে যে নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে পিপল উইল জাজ, যে মানুষ কোনটা চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। এখন প্রশ্ন হলো নির্বাচনকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য, যেন আমি আর দামির সেই নির্বাচন যেন না হয়, যেন ভোটারবিহীন নির্বাচন না হয়, যেন দিনের ভোট রাতে না হয়, যেন আপনার একটা দল, অনেক বড় রাজনৈতিক দল যেমন বিএনপি, আমাদের 1 লক্ষ কর্মী যদি থাকে কোনো একটা কেন্দ্রে, আর সেখানে যদি অন্য একটি দলের 10,000 কর্মী থাকে, ওই 10,000 কর্মী যেন 1 লাখ কর্মীর ভিড়ে ভোট থেকে বিরত না হতে পারে। এই 1,10,000 মানুষের ভোটের নিশ্চয়তা, এবং এই ভোটটা গণনা করা হবে এবং আপনার গণনা করে সেই রেজাল্টটাও দিয়ে দেওয়া হবে। এইটা হলো স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এবং এইটা করার জন্য বিএনপির যা কিছু সাহায্যের প্রয়োজন আমরা সরকারকে সব রকম সাহায্য করতে প্রস্তুত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস অন্য রাজনৈতিক দলও দেখবেন এই নির্বাচনের কোশ্চেনে, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের কোশ্চেন, তারা সবাই ঐক্যমত। এখানে সংশয় শঙ্কায় কিছু নেই। সংশয় এবং শঙ্কা থাকলে কিন্তু গণ অভ্যুত্থানের চেতনা পরাস্ত হবে, গণতন্ত্র পরাস্ত হবে, এবং আমাদের সার্বভৌমত্ব কিন্তু হুমকির সম্মুখীন হবে। প্রতিবদ্ধকতা দেখেন, অথবা নির্বাচন চায় না এমন, মানে কেউ চায় না, নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই। তবে একটা জিনিস আমার মনে হয়, আমি বিভিন্ন টেলিভিশনে এইসব প্রশ্নের সম্মুখীন হয়ে আমার সাথে যে সহবক্তা আলোচক থাকে, সবার আলোচনা আমি একটা জিনিস মনে করি, বা পত্রিকায় আমি যেসব নিউজ দেখি, যে আমরা গণ অভ্যুত্থানে যে সমস্ত শক্তি ছিলাম, আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে নির্বাচন করব। তখন আমাদের প্রশ্ন জাগে, তাহলে আমাদের অপোনেন্টে কে নির্বাচন করবে? অনেকে দেখলাম বলল যে আওয়ামী লীগ নির্বাচন করবে। তা আওয়ামী লীগ
তো আপনার নিষিদ্ধ হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে, তাহলে তারা অপোনেন্ট ওই জায়গায় নির্বাচন করে কিভাবে? অর্থাৎ যারা এটা বলে যে আমরা সবাই ঐক্যবদ্ধ, অপোনেন্টে আওয়ামী লীগ, তারা কিন্তু প্রকারান্তে সেই ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে, সেই ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। কি জন্য? নিজেরা একটা এমপি হওয়ার জন্য, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য। অথচ বিএনপি স্পষ্ট করে বলছে যে আপনারা আমরা যারা যারা অভ্যুত্থানের শক্তি, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশনটা করি, যে যার থেকে আমাদের জয় পরাজয় যাই ঘটুক না কেন, আমরা যারাই সংখ্যাগরিষ্ঠ দল হবে তারা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে। যারা এই জাতীয় সরকার আসবেন না তারা বিরোধী দল হবে। কিন্তু যদি আপনি আগের থেকেই সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেন, তাহলে আপনি ইলেকশনটা করবেন কার সাথে? তাহলে হাসিনার আমি আর ডামির মধ্যে পার্থক্য কী থাকলো? সুতরাং আজকে যে সংশয় শঙ্কার কথা বলছেন, যদি বিএনপি রাজি হয়ে যায় যে আসুন আমরা সবাই মিলে 300 সিট ভাগাভাগি করে নিই, তাইলে কিন্তু দেখবেন নির্বাচন নিয়ে আর কোনো কথা থাকবে না। সুতরাং সমস্ত রাজনৈতিক দলের কাছে বিএনপির পক্ষ থেকে আমাদেরও আহ্বান থাকবে, আমরা যে যার পজিশন থেকে নির্বাচনটা করি, জনগণের কাছে আমরা যাই আমাদের ম্যানিফেস্টো নিয়ে, আমাদের আগামী দিনের কর্মসূচি নিয়ে। জনগণ যাদেরকে ভোট দেয় তারা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করবে। এবং আপনারা যে সংস্কারের কথা, জুলাই সনদের কথা বলছেন, এগুলো তো বিএনপি ইমপ্লিমেন্ট করার জন্য অঙ্গীকারবদ্ধ। যে আমাদের জুলাই সনদ অর্থাৎ যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হব, ঐক্যমত কমিশনের সাথে যেসব বিষয় আমাদের ঐক্যমত আছে, এইসব বিষয় আগামী 2 বছরের মধ্যে সংসদে এটা র্যাটিফাই করবে। আপনি যদি এখনই বলেন এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিবেন, তো কীভাবে দিবেন? সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দেওয়ার ভিত্তি কী? অনেকে বলে যে গণপরিষদ নির্বাচনের কথা বলে। আমি বুঝলাম না গণপরিষদ নির্বাচনের আপনার পটভূমিটা কি? গণপরিষদ নির্বাচন হয় যখন সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশে একটি সংবিধানের প্রয়োজন হয়, অথবা বিপ্লবের পরে যখন পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলা হয় তখন নতুন সংবিধানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে হয়েছে একটা গণ অভ্যুত্থান, একটা সরকার পতন হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকার তারা আপনার এই সংসদেই আপনি বসে আপনার সেই সংবিধান রচনা রিরাইট করেন, আর সংবিধানের সংশোধন করেন, এবং নতুন যে সমস্ত আর্টিকেল আপনার ঢুকাতে চান, নতুন যে সমস্ত জিনিস করতে চান, সংসদে সেটা আলোচনা হবে। আমরা এখন যে সংসদ অনুষ্ঠিত হওয়ার আগে যে আলোচনাগুলো করছি, এগুলো সব স্কলার মতামত। আর ঐক্যমত কমিশন যেসব প্রস্তাব দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের সাথে, সেই সমস্ত জিনিস আপনার নেক্সট সংসদ এটা বাস্তবায়ন করবে। সুতরাং আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকা কথা না। যদি কেউ বলেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা নির্বাচন করব না, তাহলে কিন্তু আপনি 24-এর গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইনসাফি করলেন। গণতন্ত্র বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন আপনি বেইনসাফি করলেন, এবং পরাজিত ফ্যাসিবাদের বয়ানকে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় বয়ানকে আপনি ইস্টাবলিশ করছেন। আপনি দেখবেন যে যখন 8ই আগস্টের সরকারটা প্রতিষ্ঠা হলো, তখন দেখবেন অনেক রাজনৈতিক দল এই সরকারকে দীর্ঘদিন থাকার জন্য, এই সরকারের দীর্ঘস্থায়িতার জন্য অনেক কথা বলেছেন, যে অর্থাৎ নির্বাচনকে দূরে রাখার জন্য, নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য সেইসব রাজনৈতিক দল এখন দেখলাম আমি, যখন ডক্টর ইউনূস সরকার নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করলেন, তখন তারা দেখি সবাই হতাশ। অথচ এতদিন তারা অভিনন্দন সরকারকে দীর্ঘায়ু কামনা করা, সরকারের দীর্ঘস্থায়িতার প্রশ্নে অনেক কথা বলেছে। তারা কি নির্বাচন চায় না? নির্বাচন চায় না এমন কেউ কিন্তু নেই, কিন্তু এদের বক্তব্য হলো যে তাকে ক্ষমতায় যেতে হবে। এখন যেহেতু তারা নেশনওয়াইড দল না, তারা দেখছে যে তারা হয়তো নির্বাচন করলে সংখ্যাগরিষ্ঠ আসনে যেতে পারবে না, তাদের মনে হচ্ছে এটা। এই জন্য তারা চিন্তা করছে যে আমরা এর মধ্যে যদি শক্তি সঞ্চয় করতে পারি, আর যদি এই সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করে বিএনপিকে বিভিন্নভাবে মেলাইন করা যায়, বিএনপির জনপ্রিয়তা হ্রাস টেনে ধরা যায়, এরকম একটা চিন্তাভাবনা তাদের মধ্যে থাকতেই পারে। কিন্তু তারা যে চেষ্টাটা করছে, এটা তো করলে আমাদের গণতন্ত্রের জন্য এবং সার্বভৌমত্বের জন্য এবং 24-এর গণ অভ্যুত্থানের ভয়াবহ পরিণতি হবে। কারণ পরাজিত মাফিয়া তার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। প্রতিবেশী রাষ্ট্র যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমাদের দেশকে আনস্টেবল করার জন্য, তারাও সেই সুযোগ পাবে। সুতরাং আমাদেরকে আগে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। আমরা নির্বাচন নিয়ে আবারও আসবো। আমরা জুলাই সনদ সংবিধানের উপর স্থান পেতে পারে না, সনদের পূর্ণাঙ্গ খসড়ায় কিছু অসঙ্গতি রয়েছে। আপনার দলেরই স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদি বলেছেন জুলাই সনদ নিয়ে
অসঙ্গতিগুলো কি আপনার কাছে মনে হয়, যেহেতু চূড়ান্ত একটি পূর্ণাঙ্গ খসড়া দিয়েছে? দেখেন, জুলাই সনদে তো 15টা প্রশ্নে আমরা অনেক দল 12টা প্রশ্নে একমত হয়েছি, 3-4টি প্রশ্নে সবাই নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেমন দেখেন যে প্রত্যেকটা দলের একটা ইডিওলজি থাকে, প্রত্যেকটা দলের একটা প্রোগ্রামস থাকে যে কিভাবে তারা দেশটা পরিচালনা করতে চায়। যেমন আমাদের মূলনীতির কোশ্চেনে আপনার এই যে ঐক্যমত কমিশন বলছে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, এরকম কতগুলো কথা বলছে। আমরা কিন্তু এই কথাগুলোর সাথে অ্যাগ্রি করে আমরা বলছি যে আমাদের দলের যে ইডিওলজি, যে সংবিধানের যে 4টা মূলনীতিতে আমরা বলছি যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমস্ত ন্যায় বিচার, অর্থে সামাজিক মর্যাদা, এই 4টি বিষয় আমরা এর সাথে সংযুক্ত করবে। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা সংসদে আপনারা যেটা প্রস্তাব তার সাথে এটা যুক্ত করব, তাই না? তারপরে আপনারা বলছেন যে যেমন 70 আর্টিকেলসের বিভিন্ন লিবার্টি নিয়ে, ফ্রিডম নিয়ে কথা বলা হচ্ছে, আমরা সেই সব বিষয়ে একমত হয়েছি। তারপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেড, আমরা দেখেন সেই সব বিষয়ে একমত হয়েছেন। সমস্যা এখন যেটা হচ্ছে যে কেউ বলছে সংবিধান পুনরায় লিখতে হবে, এটা তো অসঙ্গতি। সংবিধান পুনরায় লিখতে হলে তো আপনার লিখবেন কি করে? সংসদকেই তো সেটা করতে হবে, নতুন একটি সংসদ তৈরি হবে, সেই সংসদ যদি মনে করে তারা নতুন একটি সংবিধান মানে এই সংবিধানকে আপনার সংশোধন করতে পারে, তাই না? এর পর্যন্ত যে 15 বার সংশোধন হয়েছে, আরও সংশোধন হতে পারে। এরকম আরও অনেক বিষয় বলছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো, দ্যাট মিনস কনস্টিটিউশনাল যে বডি, এই বডির আপনার যেমন নির্বাচন কমিশন প্রশ্নে কিন্তু আমরা সবাই ঐক্যমত হয়েছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দুদক, পাবলিক সার্ভিস কমিশন, আরও কিছু মনে হয় 2-3টে কমিশন, সেখানে আমরা বলছি তাদের যে নিজস্ব আইন আছে সেই আইনকে আপনারা আরও কলেবরে বৃদ্ধি করেন, আরও স্ট্রং করেন, এবং ওই সমস্ত সাংবিধানিক পোস্টে যারা নিয়োগ পাবে তাদের ক্রিমিনাল অফেন্স যদি তাদের টেনিওরে তারা করে, তাহলে তার বিচারও হবে, এবং তিনি যখন ওই চাকরিতে থাকবেন না তখনও তার বিচার হবে। এবং সেখানে নিয়োগ প্রক্রিয়ার জন্য আমরা বলছি একটা বাছাই কমিটি আপনারা করেন, সেই বাছাই কমিটিতে একটা নিয়োগ প্রক্রিয়া। আপনি যদি এখন অনেক সময় আমরা দেখছি যে আমাদের আগামী যে সরকারটা গঠিত হবে, আমরা তো জানি না কোন সরকার গঠিত, সেই সরকার যদি দুর্বল হয় তাহলে তো আমাদের গণতন্ত্র, আমাদের দেশের ডেভেলপমেন্ট এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা দেখছি বিভিন্ন প্রস্তাবে যে আগামী সরকারকে দুর্বল করার একটা প্রক্রিয়া, কিভাবে নির্বাহী বিভাগের ক্ষমতাকে বিভিন্নভাবে কাটছাট করা। আমি আপনার এই জায়গায় আমি আসবো একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসছি, আমি একটু জনাব আজিজুল বারী হেলাল ভাইকে আমি শুনছিলাম যে জুলাই সনদে আসলে এখন বাধা কি বাস্তবায়নের পথে? জুলাই সনদের এখন যেটা বলছে যে এটা একটা আইনি ভিত্তি দিতে হবে, মানে বিফোর দ্য পার্লামেন্ট। তো বিফোর দ্য পার্লামেন্ট আইনি ভিত্তি দেওয়ার কোনো বিধান থাকলে আপনি সেটা দেন, যদি দিলে পরবর্তী সংসদ যদি ওইটাকে না মানে তাহলে আপনি তাকে কিন্তু কোনো লিগালি তাকে কোনো দায়বদ্ধ করতে পারবেন না, তবে নৈতিকভাবে সে দায়বদ্ধ হবে, এটা ঠিক। কিন্তু আমরা বলছি যে জুলাই সনদ যেটা হয়েছে, যেটা আমাদের ঐক্যমত কমিশনের সাথে যে 15টি বিষয় আমরা ঐক্যমত হয়েছি, এই বিষয়গুলো সংসদে আলোচনা করে সংসদেই র্যাটিফাই করা হবে, এবং এগুলো ইমপ্লিমেন্ট করা হবে 2 বছরের মধ্যে। কারণ কি একটা বিষয় আপনার তো এটাকে ট্রায়াল এরর এইভাবে তো প্র্যাকটিসটা করে আসতে হবে। এবার 2 বিষয়ের মধ্যে আমরা এই জুলাই সনদটা বাস্তবায়ন করব এবং এর আইনি ভিত্তিও পাবে। কিন্তু বিফোর দ্য ইলেকশন আইনি ভিত্তি দেওয়ার কোনো প্রক্রিয়া বা কোনো আপনার কায়দা আছে কিনা আমার সেটা জানা নেই। ওই বলতে পারেন যে গভর্নমেন্ট, ওই যে প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করলো, পরবর্তী সংসদ যদি র্যাটিফাই না করে আপনি কি তাকে দোষারোপ করতে পারবেন না।
সেজন্য আমরা বলছি যে আমাদের এই যে 15টি বিষয় যে ঐক্যমত আমরা হয়েছি বা 16টি বিষয় ঐক্যমত হয়েছি, অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, এগুলো কিন্তু সব স্কলার মতামত। আমরা সবাই বিভিন্ন রাতে মতামত দিয়েছি। সংসদ এটাকে আরো আলোচনা তর্ক বিতর্কের পর এটাকে স্থায়ী রূপ দিবে, তাই না? আপনি যদি আগের থেকেই একটা জিনিস বলে দেন, দেখা যাচ্ছে যে যে 15টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, যখন সংসদটি গঠিত হবে তখন দেখা যাচ্ছে এর কয়েকটা ধারা অপ্রচলিত হয়ে যাচ্ছে, হতেও পারে যে উপযোগিতা হারাতে পারে, তাই না? উপযোগিতা হারাতে পারে। এই জন্য আমরা বলছি সংসদে আমরা যে বিষয় যে 15টা 16টা বিষয় আমরা ঐক্যমত হয়েছি, এইগুলো আলোচনা ওইখানে এটা লিগাল ভাবে বাস্তবায়িত করা হবে। কিন্তু বিফোর দ্য পার্লামেন্ট এটা কিভাবে লিগাল ফ্রেমওয়ার্ক দিবে এটা আমার জানা নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে সংশয় নেই এই শিরোনামে আমরা কথা বলছি। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। আপনি কোনো সংশয় দেখেন কিনা, বা নির্বাচনে কি কি প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে? জি, ধন্যবাদ আপনাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা দুটা ভাগ ছিল। আপনি শেষাংশটা বলেছেন। আগের অংশ ছিল যে রাজনীতির অঙ্গনে নানানজন নানান সংশয় ব্যক্ত করলেও আমরা আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টার বক্তব্যে। তো প্রধান উপদেষ্টার কোন বক্তব্যে আস্থা রাখতে চান? একদিনের ব্যবধানে কিন্তু প্রধান উপদেষ্টার দুটা কথা আছে। আগের দিন তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রত্যয় যোগ করে বলেছেন। পরদিন কিন্তু আবার বলেছেন যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে সামনে আবার গোলমাল হতে পারে। তাহলে এই দুই কথার মধ্যে কিন্তু একটা সংশয় থাকে, একটা সন্দেহ থাকে। আর বিএনপি একটা সন্দেহ পোষণ করছে নানান কারণেই, খুব শখে না অথবা অযৌক্তিকভাবেও না, নানান কারণ আছে তাদের এই সন্দেহ পোষণ করার বিষয়ে। তারপরে তারা মানিয়ে চলা যেটাকে বলে, যে মানিয়ে চলছে। আমাদের একদম পাশে দেশ ভারত, বার্মা, ওখানেও কিন্তু নির্বাচন নিয়ে এই ধরনের একটা বাতাস বইছে। নির্বাচন ঘোষণা করা হয়েছে। অবাক করা কাণ্ড হচ্ছে ওখানকার রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না। ওখানকার সেনাপ্রধান ধমকাচ্ছেন, আজকেও বলেছেন যারা নির্বাচনে না আসবে বা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো বাতাস যখন আশেপাশে ঘোরে, প্রতিবেশীর জন্য কিন্তু এটা খুব একটা ভালো খবর নয়। আর জুলাই সনদ যেটা আলোচনা চলছিল, সংশয়ের কথাটা আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি, কারণ এই সংশয়টা আরো কয়েকদিন থাকবে। আরো কয়েকদিন বলতে ধরুন আগামীকাল নির্বাচন, আজকেও এই সংশয় থাকবে, পরিস্থিতি ওই জায়গাতে চলে গেছে। আগামী দিন নির্বাচনের দিন সকালেও প্রশ্ন থাকবে যে নির্বাচনটা কি সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাকভাবে হবে কিনা। যদি নির্বাচনটা হয়ে যায় সন্ধ্যায় বলবো যে ফলাফলটা কি ঠিকঠাকভাবে দিবে কিনা বা দিয়েছে কিনা। কারণ সামগ্রিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি আরো সোজা করে বললে মানুষের মধ্যে একটু উদ্বেগ থাকেই। উদ্বেগ এটা যেন তেন উদ্বেগ না, অবিশ্বাস। এখানে যত না উদ্বেগ তার চেয়ে হচ্ছে অবিশ্বাস আছে, সংশয় আছে, সন্দেহ আছে, অনাস্থাও আছে। তো বিশ্বাসের ঘাটতি যখন হয়ে যায় তখন হেলাল ভাই এতক্ষণ যেটা বললেন এর বক্তব্যের মধ্য দিয়ে সনদ নিয়ে যেটা বললেন, এনসিপি বা জামাত বা ফ্রন্টলাইনার হিসাবে যদি আমরা যাদেরকে এখন এনসিপি বলি, আগের যে বৈষম্য বিরোধী ছাত্ররা, হেলাল ভাইয়ের এই বক্তব্য তাদের কিন্তু সন্দেহ জাগবে, বাইরের মধ্যে জেগেছে। কিন্তু আমরা যদি সাদা চোখে দেখি বা রাজনৈতিক বাস্তবতার মধ্যে দেখি, জুলাই ঘোষণা বলা হচ্ছে, যেটা কোন জুলাই? এই গত মাসে যে জুলাইটা গেছে এই জুলাই না, কিন্তু এটা 24 জুলাই। তো 24 জুলাইয়ের আলাপ আমরা করতে করতে 25 আগস্টে চলে এসেছি। অর্থাৎ জুলাইকে আমরা ঝুলিয়ে দিয়েছি পরের বছরের আগস্টে। এমনিতেই কিন্তু সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে। ওই সময় যে স্পিরিট ছিল বা চেতনা যে জায়গায় ছিল, পরস্পরের প্রতি বিশ্বাস যে জায়গায় ছিল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, দুঃখিত তখনও এনসিপি হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র, তাদের মধ্যে এখন কিন্তু তাদের মধ্যে ওই আস্থার জায়গাটা নাই, ভক্তির জায়গাটা নাই। শ্রদ্ধা তো মোটামুটি উঠেই গেছে। তারা পরস্পরের বিরুদ্ধে যেসব শব্দ উচ্চারণ করেন, আপনার পক্ষে বোধহয় সম্ভব হবে না ওখান থেকে দুই একটা শব্দ উচ্চারণ করা, অথবা কাগজে লিখে দেওয়া সম্ভব নয়। এমনকি আরেকটা ভাষা আছে, টেলিভিশনে এটা বিটিভিতে আছে, ইশারা ভাষা। ওই ইশারা ভাষা দিয়েও বোঝানো সম্ভব নয় যে তারা কি বলছেন একজন আরেকজনের উদ্দেশ্যে। নিম্নমানের যত শব্দ আছে ব্যবহার করছেন, এগুলো তো অনাস্থার একটা ছাপ। তো এই ছাপ যদি অব্যাহত থাকে, গণমাধ্যমের কর্মী হিসাবে আমার কাছে মনে হয় নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে, বিস্তর সংশয় আছে। আরো কতগুলো স্কোপ তো আছে, আমরা বিগত দিনে দেখেছি। খেয়াল করে দেখুন, বিএনপি বলছে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে, অর্থাৎ ছাত্রদল বলছে ওখানে লেভেল প্লেইং ফিল্ড নাই।
আবার জামাত এনসিপি বলছে জাতীয় নির্বাচনের প্রশ্নে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনি খেয়াল করে দেখেন কি বৈষম্য এখানেও। বারবার আমরা বৈষম্য বিরোধী শব্দটা উচ্চারণ করি, কিন্তু বৈষম্য এখানেও, এটা কিন্তু অনাস্থার একটা ফল। তো এই অনাস্থা অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট জায়গা আছে। আর সনদ, এই সনদের সাথে কিন্তু আগামী দিনের মসনদের একটা সংযোগ অবশ্যই আছে। এরই মধ্যে এনসিপি বা জামাত যেটা বলে, আমরা সাদামাটা বাংলায় বলি যে জ্বর ছুটিয়ে দেয়া, ঘাম ছুটিয়ে দেয়া জ্বর যেটাকে বলে, বিএনপিকে তারা সেটা করতে পেরেছে। অনেক জায়গায় বিএনপিকে তারা একমত করতে পেরেছে, যেটাকে তারা বলছে ঐকমত্য। যেমন একটা কি, পরপর 2 বার বা 10 বছরের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হন। এই সক্ষমতা তো বাংলাদেশে এখন শুধু বিএনপির আছে। 2 বার কেন, তারা বারবারও হওয়ার সক্ষমতা আছে। নিশ্চয়ই এনসিপির ওইটা নাই, জামাতের ওইটা নাই, অথবা আরো যারা আছেন তৎক্ষণাৎ রোড কেন্দ্রিক, তাদের এমপি হওয়ার গ্যারান্টিও নাই, যেটা অপ্রিয় কিন্তু কঠিন সত্য কথা। অথবা কারো কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্যাপাসিটিও নাই, আর প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা। তো ওই জায়গায় বিএনপিকে তারা ঘাম ছুটিয়ে দিতে পেরেছে। বিএনপি বাধ্য হয়েছে বলতে যে হ্যাঁ মেনেছি। এর মধ্যে এই সংশয় আছে যে সংসদে যাওয়ার পরে বিএনপি আর মানবে না। হেলাল ভাইয়ের কথায় কিন্তু এটা এসেছে যে সংসদে নিয়ে আলোচনা হবে। তো জুলাই বিপ্লব বা জুলাই সনদটার কিন্তু আলাদা একটা ভ্যালু আমি দেখতে চাই এই জায়গায়। যে জুলাইতে যে আন্দোলন হয়েছে, আমরা এখন আন্দোলন বলছি, মাস কয়েক আগ পর্যন্ত কিন্তু বলেছিলাম বিপ্লব অথবা গণ অভ্যুত্থান। বিএনপির দিক থেকে বা আরো কারো দিক থেকে বলা হচ্ছে যে না, ওইটা ওই স্কেলের আন্দোলন হয়নি, এটা গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লবও ছিল না। তো ছাত্ররা কিন্তু বলছে তারা বিপ্লব করেছে। যখন অদূর ভবিষ্যতে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন আসবে, তাহলে জুলাইতে কি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এরই মধ্যে বলেছেন ওটা একটা দাঙ্গা হয়েছিল, অর্থাৎ একটা ফৌজদারি অপরাধ হয়েছিল। তো যখন এই ফৌজদারি অপরাধটা ট্রায়ালে আনবে, তখন আসামি কে বেশি হবে? বিএনপি এখন যে দাবিটা করে যে এই আন্দোলনের নেপথ্যে আমাদের ভূমিকায় বেশি ছিল, তাহলে শীর্ষ আসামি তারা হবে। আবার তারা যদি, তাদের মহাসচিবের একটা বক্তব্য আছে ওই জুলাই আগস্ট আন্দোলনের কয়েকদিন আগে, যে আমরা কিন্তু আসলে এই আন্দোলনের সাথে নাই, নৈতিক সমর্থন আছে, তাহলে আসামি হিসাবে তারা পেছনের দিকে চলে আসবে, ওই ছেলেরা আসামি হিসাবে উপরের দিকে নাম যাবে। কি কারণে বলছি কামাল ভাই, আপনি এই আশঙ্কা করছেন কেন? আপনার কি ধারণা আওয়ামী লীগ আবার ফিরে আসবে? আওয়ামী লীগ তো আছে, ফিরে আসবে কি? আওয়ামী লীগ তো ব্যাপক আছে, আমরা সারাক্ষণ আওয়ামী লীগ দেখি। আপনি কোন আওয়ামী লীগের কথা বলছেন? আমি কিন্তু আওয়ামী লীগ বলতে একটা দল মিন করছি না। আওয়ামী লীগ একটা আচরণের নাম, একটা স্বভাবের নাম, একটা বৈশিষ্ট্যের নাম, যেটা আমরা পথে ঘাটে সারাক্ষণ আওয়ামী লীগ দেখছি। কিন্তু তখন আওয়ামী লীগ কিভাবে যদি কালচার হয়, ওই কালচার যদি ফিরে আসে কামাল ভাই, তাইলে তো আর 24-এর গণ অভ্যুত্থানের ব্যর্থ হয়ে গেল, তাই না? অর্থাৎ এটা ট্রায়ালে আসবে, বিচারের আওতায় আসবে, ফৌজদারি অপরাধ। কিন্তু এই ধারণা অমূলক। আমার দৃঢ় বিশ্বাস কামাল ভাই, বিশ্বাসের জায়গাটা অটুট থাকুক, হেলাল ভাই আমিও কামনা করি। কিন্তু আমরা যখন আওয়ামী লীগকে একটা আচরণের জায়গায় দেখি, আচরণের জায়গায় দেখি, আচরণকে ফিরে আসবে, ওই আচরণ আমরা অহরহ পথে ঘাটে দেখছি। এক এক জায়গায় হয়তো চেহারা বদল হয়েছে, আচরণ কিন্তু ওইটাই। তখন শিবির বলা হতো কাউকে, জামাত বলে আক্রমণ করা হতো। কামাল ভাই, আপনি যে আজকে যে শিরোনামটা করছে যে সংশয় আছে কিনা, আপনি বলছেন সংশয় আছে। এখন যদি সংশয় থাকে আর সেই সংশয় যদি আপনার প্রতিষ্ঠিত হয়, মানে নির্বাচনটা না হয়, তাহলে দেশের অবস্থা কি হবে? এটা কি দেশের জন্য ভালো হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে? এইটা আমার বিএনপির জন্য ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে, কারোর জন্যই ভালো হবে না। তো এই আশঙ্কা কেন করছে? যেন এই আশঙ্কা অমূলক হয়, যেন ব্যর্থ প্রমাণ হয় বা মিথ্যা প্রমাণ হয় আমাদের এই আশঙ্কা। আমরা নমুনা কিন্তু খারাপ দেখছি। তো এখনো তো স্কোপ আছে, লেভেল প্লেইং ফিল্ড অথবা অন্য কোনো এখনো সুযোগ আছে। নিশ্চয়ই আশঙ্কা থেকে সেই সমাধান মিলবে বা সরকার। বড় দায়িত্ব এখানে বিএনপির, যেহেতু বড় দল, আমি একটু বড় দায়িত্ব বিএনপি কে পালন করতে যেতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে 2-3 মিনিট হয়তো আমার হাতে সময় আছে। জুলাই সনদ, যে ঐক্যমত কমিশনের দীর্ঘ বৈঠকের পর ঐক্যমতের মধ্য দিয়ে আসলে একটা জুলাই সনদ খসড়া আমরা লক্ষ্য করেছি, পেয়েছি, সেটি কি পারস্পরিক অবিশ্বাসের কারণে আবার সে ভেস্তে যাবে কিনা, রাজনৈতিক পারস্পরিক অবিশ্বাস দেখেন কিনা? ভাই, আমার বক্তব্যটা হয়তো উনি ইন্টারপ্রেট যেভাবে করছে, আমি ওটার সাথে একমত। আমি বলছি যে আপনি যে মতামতগুলো আজকে দিচ্ছেন, এই মতামতগুলো অ্যাপ্রুভ বা র্যাটিফাই এটা করবে পরবর্তী সংসদ। এটি তো নিয়ম, তাই না? পরবর্তী সংসদ করবে, এটা তো নিয়ম। এখন এনসিপি সহ ছাত্ররা ওই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে না, তারা তার আগেই গ্যারান্টি চাচ্ছে। তার আগেই গ্যারান্টি হলো কি? আস্থা এবং বিশ্বাস। জি,
কোন আইনি ভিত্তিতে আপনি গ্যারান্টি দিতে পারছেন আস্থা এবং বিশ্বাস। আমি বলছি পরবর্তী সংসদ র্যাটিফাই করবে সেই কমিটমেন্ট, পরবর্তী সংসদে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যাবে আওয়ামী লীগ ব্যতীত, সেই রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করছে, কমিটেড যে তারা সেটা করবে আগামী 2 বছরের মধ্যে। তাহলে আমার এখানে একটা প্রশ্ন হলো, আমার প্রশ্ন, আমি একটা কথা বলছিলাম যে আপনারা যে এখন চাচ্ছেন, আপনি কি জানেন যে এখন এটা আইনি ভিত্তি দেওয়া যায় না। ইভেন পরবর্তী সংসদ এটাকে যদি আইনি ভিত্তি না দেয়, যদি না মানে, তাকে আপনি লিগালি কিন্তু কনভিক্ট করতে পারবেন না। এটা তো কমিটমেন্ট আমি ভঙ্গ করছি, এই জন্য নৈতিকভাবে তাকে হেলাল ভাই নৈতিকতার জায়গাটা কিন্তু একদম ফাঁকা। ওইটাই বলছি আমি, একদম ফাঁকা। সেটাই তো বলছি, নৈতিকভাবে কনভিক্ট করতে হবে, লিগালি কনভিক্ট করতে হবে না। কিন্তু বিএনপি এটা মিন করে বিধায়, দেখেন বিএনপি তার সংবিধানের সাথে, তার আইডিওলজির সাথে মিল খায় না এমন অনেক জিনিসও ছাড় দিয়েছে। ওই যে কামাল ভাই যেটা বললো 2 বছরের মেয়াদ, এবং আমরা যেহেতু 4 বছর 4টা বার দেশ পরিচালনা করেছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি কোন কোন জিনিস করলে ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে ভালো হবে, কোন কোন জিনিস করলে, যেহেতু আমরা আগামী বাংলাদেশকে দেখতে চাই একটি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো একটা উন্নত রাষ্ট্রে দেখতে চাই। এখন আমরা গত 4টি বার ক্ষমতা চালিয়েছি, আমরা সেই অভিজ্ঞতা থেকে বলছি কোন কোন জিনিস করা যাবে, দেশের সাথে করা যাবে না। দেখেন আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে আপনার অন্যান্য রাজনৈতিক দল, আমরা কিন্তু যে বিষয়টা দেশের স্বার্থে সেটার জন্য এই সমস্ত কথা শুনতেও রাজি, কিন্তু প্রশ্নের উপর প্রশ্ন রেখে আমরা দাবিটা রেখেছি। অনেক জায়গায় আমরা কিন্তু ছাড় দিয়েছি দেশের স্বার্থে। সুতরাং বিএনপি মিন করে বিধায়, যে জিনিসটা বাস্তবায়ন করব বিধায় আমরা যেটা করব না সেটা এখন আমি আমি এখন কমিটমেন্ট করবো কেন? এই জন্য আমরা আলোচনা পর আলোচনা চালিয়ে যাচ্ছি। যেমন বলছে যে আপনার এনসিসি একটা কথা বলছো, এনসিসিটা আমরা দেখলাম দেশের জন্য ভালো হবে না। আমরা জন্য যত আমাদের বদনাম হোক আমরা তর্ক জারি রেখেছি এবং শেষ পর্যন্ত আমরা বোঝাতে সক্ষম হয়েছি এনসিসি দরকার নেই। আমরা যদি এখন বলি হ্যাঁ ঠিক আছে এনসিসি হবে, পরে যে করলাম না, আমরা এটা করব না বিধায় তো এখনই আমরা সমস্ত আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি, এবং যে বিষয়টা দেশের জন্য ভালো হবে না আমরা এখনো তর্ক চালিয়ে যাচ্ছি। আমি আসবো একটি বিরতি থেকে ফিরে এসে আবার ওই আলোচনা আমরা ফিরতে যাই। প্রিয় দর্শক, দেশ সম্মানী আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, যে একটি গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে এই রাজনৈতিক দলগুলো যারা ঐক্যমত কমিশনে গিয়েছে সবাই মিলেই আন্দোলন করেছে, আবার একটি ঐক্যমত কমিশন হলো এই সরকারের সময়, ঐক্যমতের ভিত্তিতে একটি খসড়াও চূড়ান্ত হলো। তাহলে সেক্ষেত্রে আসলে যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল তৈরি হলো, তাহলে ঐক্যটা কোথায় হলো? জি, ঐক্যটার মধ্যে একটা বেশ ফাঁক আছে, অথবা যদি এইভাবে বলি গোঁজামিলও আছে। যদি আপনার প্রতি আস্থা থাকে ওই ক্ষেত্রে সনদও লাগে না, তারা যে আইনি ভিত্তির কথা বলছে ওইটাও লাগে না। আস্থা থাকলে ওটা সাংবিধানিক ভিত্তির কাছাকাছি চলে যায়। ব্রিটেনে কিন্তু সংবিধানও নাই। তো আমাদের এখানে বাস্তবতাটা হচ্ছে এই ছাত্ররা বুঝে উঠতে হয়তো বা কিছুটা সময় লেগেছে। যখন বুঝে উঠেছে তখন কিন্তু নেতৃত্ব তাদের কাছে নাই, সেটা রাজনীতিবিদদের হাতে। তো এই রাজনীতিবিদরা সূক্ষ্ম বুদ্ধিতে পারঙ্গম, তারা রাজনীতি করেন, এই দেশ গড়েছেন, এই দেশ পরিচালনা করেছেন, আরও করবেন। বিএনপি 3, 4, 5 দফায়, আওয়ামী লীগ টানা 3 দফা সহ তাও 4, 5 দফায়। এতে করে যে ইতিহাসগুলো সামনে আসে এদের, ছাত্ররা না শুধু সবারই, যে রাজনীতিবিদরা যেটা বলেন পরে সেটা করেন না। তো এবার একটা আলোচনা উঠছে যে আপনারা ওয়াদা দিলেই হবে না, ওয়াদা যে রাখবেন ওইটা আরেকটা ওয়াদা দেয়া লাগবে। অর্থাৎ ওয়াদা দেওয়ার অভ্যাস হয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়াদা যে রাখবেন ওইটাও একটু লিখিত পরিত করা লাগবে। এটা কেন আসলো? হেলাল ভাই নিশ্চয়ই ভালো করে মনে আছে, 90 সালেও কিন্তু কিছু লিখিত পরিত বিষয় ছিল। 3 দলীয় জোটের রূপরেখা বলা হতো ওটাকে। এর অন্যতম একটা ছিল যে স্বৈরাচারকে কেউ আশেপাশে জায়গা দেবে না। দেখা গেছে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কিন্তু ওই যে যাকে স্বৈরাচার বলা হতো এরশাদকে বা তার দলকে কাছে টেনে নিল। এর বছর কয়েকের মধ্যে দেখা গেল ওই রেসে বিএনপিও পড়ে গেল। বিএনপি কিন্তু আবার এরশাদকে নিয়ে কিন্তু 4 দলীয় জোট করলো। আবার এই জামাত নিয়েও এই ধরনের কথাবার্তা ছিল। যখন জামাত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে ততদিন জামাত কিন্তু বিএনপির কাছে রাজাকার, আল বদর, আল শামস এগুলোই ছিল। আবার যখন জামাত বিএনপির সাথে জোট করেছে তখন আওয়ামী লীগের কাছে জামাত হচ্ছে রাজাকার। যেটা গত কয়েকদিন আপনি দেখেন বিএনপি কিন্তু ওই ভাষায় জামাতকে সম্বোধন করছে এখন, যে 71-এর পরাজিত শক্তি। তো 71-এর পরাজিত শক্তি 5 আগস্টের আগে ছিল না।
অথবা আপনারা যখন 4 দলীয় জোট সরকার করলেন, তাদেরকে মন্ত্রিত্বও দিলেন, তখন কি 71-এর আগে না পরে? এটা অবশ্যই অনেক পরে। তো এই যে গোজা মিলগুলো, মিলের বিষয়ে একটা কথা বলা হয় ফখরুল, যে আপনি যদি মিলে থাকেন ভালো, অমিলে থাকলেও সমস্যা নাই। আপনার পথে আপনি হাঁটলেন, আমার পথে আমি। কিন্তু এর মাঝ বরাবর আরেকটা মিল আছে, এটা নাম হচ্ছে গোজা মিল। এই গোজা মিলটা আমাদের রাজনৈতিক দলগুলো বরাবরে করেছে, যে কারণে অনেকের প্রশ্ন যাচ্ছে যে রাজনীতিবিদরা এখন যে কথাগুলো দিচ্ছেন, এই কথাগুলো তারা রাখবেন কিনা। তো তারপরও আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি মনে করি অন্তত কথা দেওয়ার তো অভ্যাস হচ্ছে। আর আন্দোলনকারী যে শক্তি, বিশেষ করে ফ্রন্ট লাইনার বা ফ্রন্ট ফিগারে যারা ছিল ছাত্ররা, তাদেরও রাজনীতি করার একটা উচ্চাশা যখন জেগেছে, এটা অনৈতিক বা অমূলক নয়। তারা, আপনার বোধহয় নিশ্চয় মনে আছে, তারা কিন্তু তখন মেধার পর্যাপ্ত প্রমাণ দিয়েছে। কি সুন্দর সুন্দর স্লোগান, কি সুন্দর সুন্দর বক্তব্য। ওই স্টুডেন্টরাই এখন কিন্তু গালি দেয়, নিম্নমানের গালি দেয়। ওই স্লোগানের রেশ কিন্তু তাদের এখনকার স্লোগানের মধ্যে নেই। আবার বিএনপিও তাদেরকে যেসব ভাষায় তাচ্ছিল্য করে, যে মাত্রায় তাচ্ছিল্য করে, পুরোটাই কিন্তু অনাস্থার বিষয়। কেউ কাউকে বিশ্বাস করছে না। এখনো তো সুযোগ আছে, বা মতিগতিতে মনে হয় জামাত যে ভাষায় কথা বলছে, জামাত যে 2 দিন পরে বলবেন আমরা সামনের নির্বাচনে যাব না, আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আমি একটু যুক্ত করি আপনার সঙ্গে যে তারা এনসিপিও বলতে পারে তারা আমরা নির্বাচনে যাব না। পিয়ার পদ্ধতির কথা বলছে, কখনো কখনো বলছে তাদের দাবি না মানলে নির্বাচনে যাবে না, এই ধরনের কথা তারা বলছে। এটি কি সত্যিকার দাবি নাকি নির্বাচন কেন্দ্রিক আসন ভাগাভাগির একটি চাপ আপনার কাছে? কিছুটা চাপ, কিছুটা তাপ, দুইটাই আছে। চাপও আছে, তাপও আছে। সেই সাথে যে আলাপে আলাপে অনাস্থার নিয়মিত জানান দেয়া, তারা এই জানান দেয়ার কাজটা করছে। মোটা দাগে বিএনপিকে ডিস্টার্ব করতে পারছে। বিএনপির মতো একটা বিশাল দলকে উদ্দেশ্যটা কি? এই যে ডিস্টার্ব করার উদ্দেশ্য কি? ওজন তৈরি করা। আচ্ছা, তো তাদের নিশ্চয়ই একটা ওজন তো আছেই, কিন্তু বিএনপির জনপ্রিয়তার কাছে অন্যান্য দলের কিন্তু নির্বাচনের মাঠের কথা আমি বলছি, 2nd, 3rd পজিশন, অনেক নম্বরের ব্যবধান। তো এই সুযোগটা ওই ছোট দলগুলো নিচ্ছে। আবার নেওয়াটাই স্বাভাবিক। কথা বলা তো তারা শিখেছেই, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে ফ্যাসিস্ট আমলে। তো ওই চর্চাটা তারা এখনো রাখছে। তো তারাও যদি বিএনপিকে অবিরাম অবজ্ঞা করতে থাকে, বরং বিএনপি শালীনতার পরিচয় দিচ্ছে ক্ষেত্র বিশেষে। আপনি খেয়াল করেছেন সালাউদ্দিন সাহেবকে কিন্তু আঘাত করা হয়েছে নিম্নমানের ভাষায়, আঘাত করা হয়েছে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে। আঘাত করতে করতে এক পর্যায়ে সেটা চলে গেছে তারেক রহমান পর্যন্ত। জিয়াউর রহমানের ছবি নিয়েও করছে। হ্যাঁ, তো ওই দিক থেকে বিএনপি তুলনামূলক সহনশীলতার পরিচয় দিচ্ছে। এগুলো নির্বাচনের জন্য বাধা কিনা? যদি আজকে আইন উপদেষ্টা বলছেন যে নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই হবে, বাধা কিনা? আর যদি নির্বাচনের জন্য বাধা হয় বা বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রের কি ক্ষতি হতে পারে? ক্ষতি এরই মধ্যে যেটা প্রতিনিয়ত হচ্ছে, সেটা আরো মাত্রাগতভাবে বাড়তে থাকবে। বিশেষ করে আমাদের অর্থনৈতিক যে সর্বনাশটা হয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে অবিরাম, আমরা কিন্তু এই নির্বাচন, সংস্কার, বিচার, এটা সেটা নিয়ে কথা বলতে বলতে অর্থনীতির দিকে খুব একটা যেতে পারছি না। কি ধরনের ক্ষতি হচ্ছে অর্থনীতিতে? এরই মধ্যে বেকার পয়দা হয়েছে, নতুন বেকার, অর্থাৎ কর্মহীন হয়েছে। এমনিতেই দেশে বেকারে কিন্তু কিলবিল করে, এর মধ্যে আবার নতুন বেকার যোগ হয়েছে। এই বেকাররা কি আপনি মনে করেন খুব বাসায় শুয়ে আছে বা মহল্লায় বসে আছে? তারা কিছু না কিছু কিন্তু করছে। শেষ কথা, এই কিছুটা কিছু করা কিন্তু নিশ্চয়ই ভালো কিছু করছে না, আজে বাজে কিছুই করছে। এর মধ্যে নানান ঘটনা, এটা সেটা আমরা দেখছি। তো সেটা তো আগামী দিনের জন্য খুব বাজে বার্তা দিচ্ছে, খুবই বাজে বার্তা দিচ্ছে। অভাব যখন শেষ কথা কি বলবো? শেষ কথা বলবো যে দুই পক্ষেরই কিন্তু আস্থার ঘাটতিগুলো একটু একটু করে হলেও পূরণ করার দরকার আছে। কারণ তারা সবাই অত্যন্ত চেনা ঘনিষ্ঠজন। কেউ মঙ্গল গ্রহের, কেউ বাংলাদেশের, এইরকম না কিন্তু, অথবা কেউ আফ্রিকার, কেউ মিয়ানমারের, তা না, অত্যন্ত ঘনিষ্ঠ তারা। সবাই সবার হাড়ের খবরটা সহ জানেন। কিন্তু ওই ক্ষেত্রে তারা নিজেরা তো আজে বাজে মন্তব্য করছে না এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে, এর মধ্যে তারা জনগণকেও কিন্তু জড়িয়ে ফেলছেন। এখন জড়িয়ে ফেলার একটা সক্ষমতা তাদের আছে, কারণ জনসমর্থনের দিক থেকে বিএনপি অনেক বড়। এটা যেমন সত্য, নতুন যে প্রজন্ম এসেছে তারাও একটা আবেদন তৈরি করতে পেরেছে, যেটা আমরা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটু একটু দেখছি, একটু ভিন্নতা দেখছি। ওখানে শিবিরের যে কর্মতৎপরতা আমরা দেখছি, অনেকে কিন্তু এটা ধারণাও করেনি। এনসিপি 2-3 ভাগ হয়ে গেছে, তাদের কর্মতৎপরতাও দেখছি। ওই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, যাদেরকে এনসিপি বলছি আমরা, ছাত্রদের কথা বলছি, তাদের অভিভাবক নাই, এটা কিন্তু পরিষ্কার কথা। উপরন্তু তারা নিজেরাই অভিভাবক হয়ে গেছে। কারণ প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তারা ওনার নিয়োগকর্তা,
তাহলে ওই ক্ষেত্রে ওনাদের এই ছাত্রদের কিন্তু আর অভিভাবক থাকলো না। অভিভাবক থাকলে ছাত্ররাই 2-3 ভাগ হয়ে যেত না, এর মধ্যে তারা 2-3 ভাগ হয়ে গেছে। 25-26 জন পদত্যাগ করেছে ধন্যবাদ। এনসিপি থেকে। উপদেষ্টা থাকলেন, প্রধান উপদেষ্টা, তাদের অভিভাবক যদি সত্যিকার হয়ে থাকেন তাদেরকে হয়তো একটু বুঝাতে পারতেন। আবার বিএনপির মতো বড় দল থেকেও হয়তোবা রাজনৈতিক অভিজ্ঞতা একটু তাদের সাথে শেয়ার করে হোক, পিঠে বুলিয়ে হোক, বাস্তবতা একটু বুঝতে দেওয়ার দরকার ছিল। ধন্যবাদ। আমি আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শেষ করি। পিয়ার পদ্ধতির কথা আবারও আমরা মাঝখানে কিছুদিন 2-3 সপ্তাহ বন্ধ দেখলাম। পিয়ার পদ্ধতির দাবি খুব জোরালোভাবে জামাত তুলছে এবং পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে, এই ধরনের কথাও তুলছে। যে এটি কি আসলে নির্বাচন কেন্দ্রে আসন ভাগাভাগির কোনো চাপ বলে মনে করেন কিনা, নাকি এটা আপনার ঠিক অনুমান? আজকে যদি আমার অনুমান না, আপনি মনে করেন? আমিও তাই মনে করি। আজকে যদি জামাত আর বিএনপি ঐক্য করে 2008 সাল তারপরে 2001 সালের মতো, তাহলে দেখবেন জামাত করে পিয়ার টিয়ার দরকার নেই, ভোট হলেই হচ্ছে, মানে এমপি হইতে হবে, ক্ষমতায় আসতে হবে। বিএনপির সাথে থাকলে এমপি হওয়া যায় ছাড়া তো সম্ভব না। বিএনপি কারণ আওয়ামী লীগের ঘাড়ে যে কয়বারই উঠছে সেই কয়বারে কিন্তু আছাড় খাইছে। 86 সালে একবার আওয়ামী লীগের সাথে এরশাদের কাছে গিয়েছিল, বিফল মনোরথে ফিরে আসতে হয়েছে। জামাত 86-এ এরশাদের নির্বাচনে গেল না, হাসিনা বললো না যে জাতীয় বেইমান হবে, জামাত এসব চিন্তা ভাবনা না করে চিন্তা করেছে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেলে মনে হয় ক্ষমতা যাওয়া যাবে, ভাগ বাটোয়ারা পাওয়া যাবে, এবং যেই স্টিগমা তাদের আছে যেটা ভ্যানিশিং কালি দিয়ে উঠানো যাচ্ছে না, ওই স্টিগমা মনে উঠে যাবে। তো ওইখান থেকে তো আপনার আছাড় খেলো। আবার দেখলাম 96 সালেও একবার আওয়ামী লীগের ঘাড়ে চড়তে গেছিল, সেইবার এমন আছাড় খাইছে, 3টা সিট পাইছিল। আমাদের সাথে থেকে ওই 20টা 18টা সিট পাই, বুঝছেন। এখন আমরা বলছি যে যেহেতু বাংলাদেশের মূল যে শত্রু তার পরাস্ত হয়েছে, এখন আপনারা যার ইলেকশন করি, আমরা প্রতিযোগিতামূলক একটা অবস্থান থেকে ইলেকশনটা করি, ফ্রি ফেয়ার ইলেকশন করি, হাসিনার আমি দামি নির্বাচনে যেন আমরা না যাই। এখন জামাত বলছে পিয়ার পদ্ধতি। দেখেন বিএনপি যেটা করবে, এই যে বলছে যে আস্থা বিশ্বাস, বিএনপি যেটা করবে সেটা প্রতিষ্ঠা করবার জন্য অবিরত বিতর্ক তর্ক বক্তব্য চালিয়ে যাচ্ছে। অনেকে বিরক্ত হচ্ছে, যেমন নির্বাচন, যেমন দেখেন আমরা ফ্রম ডে 1 থেকে, সেই 8ই আগস্টে যখন সরকার গঠন হয়, আমরা 7ই বা 9ই আগস্ট বিএনপি অফিসের সামনে বিরাট জনসভা করে বলেছিলাম যে নির্বাচন দিতে হবে। পিয়ার পদ্ধতির বাস্তবতা আমি সেটা বলছি যে বিএনপি তখন থেকে বলছে নির্বাচনের কথা, অনেক কথা বলেছিল, বিএনপি এখন জনসভা করলো কেন, অথচ বিএনপি এটা মিন করে যে আমাদের নির্বাচনটা প্রয়োজন, সেটা আমরা তোর বক্তব্য অব্যাহত রেখেছি। পিয়ার পদ্ধতি বাংলাদেশের এটা প্র্যাকটিস হয়নি এখনো, এবং এটা অভিজ্ঞতাও নেই আমাদের, এবং এই পিয়ার পদ্ধতির অনেক ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করছি। যেমন দেখেন স্বতন্ত্র প্রার্থীরা কোথায় যাবে, ওরা কোথায় যাবে? তারপরে আপনার এখানে আওয়ামী লীগ যদি অন্য নামে অন্যভাবে, যেভাবে ওরা বলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা, তো পিয়ার পদ্ধতিতেও আওয়ামী লীগ যদি নিউট্রাল ইলেকশন করে তো জামাত মধ্যে হচ্ছে বেশি ভোট, অতএব ওরা তো আপনি তাকে পুনর্বাসন দিচ্ছেন। আমরা বলছি সংসদে আলোচনা হবে। আমরা পিয়ার পদ্ধতি যেহেতু দেশে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা এখন এটা প্র্যাকটিস হয়ে উঠিনি, এটা সংসদে আলোচনা হতে পারে, ভবিষ্যতে হতে পারে, আমরা তাই বলছি। আমরা করব না বিধায়, আমরা মিন করি বিধায় তো এটা আমরা পিয়ার পদ্ধতি। সময় খুবই কম, আমি একটু দুটি প্রশ্ন করতে চাই, ছোট ছোট। আস্থার ঘাটতি আসলে কিভাবে কমাবেন এই যে রাজনৈতিক দলগুলোর? আরেকটি প্রশ্ন হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, এটি নিয়ে যদি। এটা খুবই ভালো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কেন? এটা আওয়ামী লীগ এনে বাংলাদেশের রাজনীতিকে একদম আপনার বাকশালী কায়দায় করে দিয়েছে, যে নৌকা মার্কার প্রতীক ছাড়া কোনো প্রতীক থাকতে পারবে না, পুলিশ প্রশাসন সব নৌকার প্রতি ঝুঁকে থাকবে। এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক সময় জাতীয় রাজনীতির ছাপ প্রভাব খুবই কম পড়ে, স্থানীয় অনেক পপুলার লিডাররা থাকে, তাদের মার্কাটা তখন ফ্যাক্টর হয় না। আওয়ামী লীগ ওইটাকেও রাজনীতিকরণ করে ফেলেছিল। আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত, স্থানীয় সরকার নির্বাচনে আপনার স্বতন্ত্র প্রতীক থাকা উচিত, এবং আস্থা এবং বিশ্বাস এইটা আপনি আগের থেকে কমিটমেন্ট করে যে আপনি দেখাবেন কি যে আপনি একজন ইমানদার। এখন ইমানদার কিনা সেটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে দেখাতে হয়, তাই না? সেই প্র্যাকটিসটা হবে কখন? যখন এই সংসদটা প্রতিষ্ঠিত হবে, একটা নতুন সরকার আসবে, সেই সরকার যদি এই কমিটমেন্টগুলো না রাখে তাহলে সেই সরকারের কি অবস্থা হবে? হাসিনার মতো অবস্থা হবে, এবং জনগণও সেটা দেখবে। সুতরাং আস্থা এবং বিশ্বাস কারো না কারোর উপর আপনাকে রাখতে হবে। আপনি আগের থেকে নিয়ম করে যে আমি 20 তারিখে এই কথাটা মানবই, এটা কোনো এটা হয় না। এবং আপনি লিখলেন কিন্তু মানলেন না, তো কি হইলো?
আমরা মানবো বিধায় আমরা যেটা করব সেটা নিয়ে আমরা এখনো আলোচনা চালিয়ে অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হিলাল এবং মুস্তফা কামাল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ আজ এখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।